গাইস, অপেক্ষার অবসান। তো আমাদেরকে কালকেই আমরা আপডেট পেয়েছিলাম যে আমাদের সব দিয়ে দিয়েছে। ডাব্লিউপি সাব ইন্সপেক্টরের যে পরীক্ষাটা, পরীক্ষাটা প্রিমিয়ারি, ঠিক আছে, পিটি পরীক্ষা, সেটা 12/10/2025, ঠিক আছে, 12/10/2025 হবে। তারপরে আমাদের চলে যাচ্ছে, এটা হচ্ছে আমাদের এসআই সার্জেন্ট কেপির, যেটা পিলি হয়ে আছে ফাইনাল যে পরীক্ষাটা, সেটা আজকে হচ্ছে 15/10/12/15, 3 দিন আমাদের কিন্তু আছে গ্যাপ। আমাদের আসছে মেন পরীক্ষা, যেটা হচ্ছে কনস্টেবল, 30/11/2025। পিলিটা দিয়েছে 30/11/2025, তো হাতে কিন্তু বেশি সময়ও নেই আমাদের। আর এদিকে কনস্টেবল 1/2/2026 কেপিটা একটু টাইম আছে যদিও, আর ডাব্লিউবির জন্য একদমই টাইম নেই। তো আমাদেরকে কিন্তু খুব জোর করে লেগে পড়তে হবে, তাছাড়া সিলেবাস শেষ করে কিন্তু মুখের ব্যাপার হবে না। তো ওই জন্য আমাদের খুব জোর কদমে এটা কিন্তু লেগে পড়তে হবে। আমি যেমন জোর কদমে লাগবো, সেরকম আমার সাথে তোমাদেরকেও কিন্তু জোর কদমে আমাদের সাথে এখানে লেগে যেতে হবে। তাছাড়া কিন্তু সিলেবাস শেষ করা কিন্তু মুখের কথা হবে না, যেটা আমি বলছি। জোর কদমে। তো আজকে আমরা পড়বো ভারতের নদ নদী। আগের দিনে আমরা পড়েছি ভারতের ভূপুকি দিয়ে পড়েছি, তো পার্টলি পড়তে হয়েছে আমাদের, কারণ এক পার্টে কমপ্লিট করা যায়নি। ভারতের এখন নদ নদীটি আলোচনা করবো। তো এবারে শুরু করি ভারতের নদ নদী। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের ফোনটা ডাল করে দেবেন। এবারে একটা প্রমেথ লিখে ভিডিও ক্লাসে নেমেছি যে ডাব্লিউবি কেপি সিলেবাস আমি টোটালি কিন্তু কভার করব, ক্লিয়ার, টোটালি কভার করব। তার জন্য কিন্তু তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো, কিন্তু আমি আমার যেমন বলে যে কমপ্লিট করব, কমপ্লিট আমি করেই দেবো, ঠিক আছে। এবারে তোমরা আমার ক্লাস থেকে যদি কিছু উপকারিতা হও তো মন গেলে সাবস্ক্রাইব করবে তোমরা, ঠিক আছে। ভারতের নদ নদী আমরা কি বলি, নদ নদীগুলো কি প্রধানত দুটো আলাদা ভাগ করেছে ওরা হয়, যেটা কি একটা উত্তর ভারতের নদী, একটা দক্ষিণ ভারতের নদী। তাহলে ভারতের নদ নদীকে আমরা দুটো আলাদা ভাগ করে দিয়েছি, ক্লিয়ার। একটা হচ্ছে উত্তর ভারত, একটা দক্ষিণ ভারত। উত্তর ভারতের নদীগুলি সারা বছরই হিমবাহ বলা জলে পূর্ণ থাকে। তাহলে উত্তর ভারতের নদীগুলো কি বরফ, উত্তরে আমাদের ভারতে কি বরফ আছে, তাহলে সে বরফ গুলো জলের জন্য কি পড়ে, যত নদী নদীগুলো 12 মাস জল থাকে কিন্তু। আর অন্যদিকে দক্ষিণ ভারতের নদীগুলো কি বৃষ্টির জল বা ঝর্ণার জলে পুষ্ট, তাই সারা বছর জল থাকে না। দক্ষিণের নদীগুলো হচ্ছে বৃষ্টি হবে কখন, তখন বান আসবে, বন্যা হবে, নদীতে জল আসবে, ঠিক আছে, বা কখন ঝর্ণার জল হয়ে যাবে, তাই তার জন্য 12 মাস কিন্তু জল থাকে না। ইম্পর্টেন্ট বটে। উত্তর ভারতের নদীগুলি সারা বছর জল থাকে, আর দক্ষিণ ভারত কিন্তু থাকে না। নদীগুলি হচ্ছে উত্তর ভারতের নদীগুলি অপেক্ষাকৃত নবীন ও ক্ষয় কার্য সঞ্চয় কার্য অনেক বেশি। দক্ষিণ ভারতের নদীগুলো অত ক্ষয় করে না, কিন্তু উত্তর ভারতের নদীগুলো কিন্তু প্রচুর পরিমাণে ক্ষয় করে, ঠিক আছে। উত্তর ভারতের নদীগুলিতে কি অনেক সময় প্রাকৃত হ্রদ দেখা যায়, কিন্তু দক্ষিণ ভারতের নদীগুলিতে দেখা মেলে না, দক্ষিণ ভারতের নদীগুলিতে তা দেখা মেলে না, ক্লিয়ার। আমরা কি পাচ্ছি, উত্তর ভারতের নদীগুলিতে কি জলবিদ্যুৎ উৎপাদনে যুক্ত, কিন্তু দক্ষিণ ভারতের বলছে কি খরস্রোতা নদীগুলো জলবিদ্যুৎ উৎপাদনে উপযুক্ত। উত্তর ভারতের কিন্তু নদীগুলো বেশি, দক্ষিণ ভারতের নদীগুলো কি জলবিদ্যুৎ উৎপাদনে কিন্তু ভালো দক্ষিণ ভারতে, কিন্তু উত্তর ভারতের গুলো থেকে দক্ষিণ ভারতের গুলো ভালো, ঠিক আছে। এবারে আমরা পড়বো উত্তর ভারতের নদীগুলো। উত্তর ভারতে কি কি নদী আমরা পাবো সেগুলো আমরা এবারে পড়বো এখন। উত্তর ভারতে কি পাবো, সিন্ধু নদী। সিন্ধু নদী মানে কি, এই যে আমাদের কিছুদিন আগে আমাদের পেহেলগাম অ্যাটাক হলো, যে পাকিস্তানি জঙ্গি আমাদের ইন্ডিয়ানদের মারলো, ঠিক আছে। তো ওই পেহেলগাম অ্যাটাক ভারত কি করেছিল, ইন্ডিয়া পাকিস্তানের সাথে কি করলো, সিন্ধু নদীর চুক্তি বাতিল করে দিল, ঠিক আছে। এই সিন্ধু নদী, এই সিন্ধু সিটি, সিন্ধু নদী কি হলো, সিন্ধু নদ কি নদী হতো, নদ বুদ্ধি, আমি সিন্ধু নদী কি তিব্বতের মানস সরোবরের উত্তরে অবস্থিত বোরকাট হিমবাহ থেকে উৎপন্ন। কি হিমবাহ, ভেরি ইম্পর্টেন্ট, বোরকাট হিমবাহ থেকে উৎপন্ন হয়ে সিন্ধু নদী, ক্লিয়ার। ভাষায় সিন্ধু নদীকে কি বলা হয়, সেঙ্গে জাংবো বা সিঙ্গি খাম্বা। এটা আমাদের তিব্বতী ভাষায় বলা হচ্ছে, সেঙ্গে জানবো। তিব্বত যেহেতু আমাদের কি, তিব্বতটা কি এখন চীন আমাদের দখল করে দিয়েছে, চীন দখল করে রেখে দিয়েছে। তিব্বত চীনে আছে এখন প্রেজেন্টটা।
880 কিলোমিটার দীর্ঘ সিন্ধু নদী ভারতের উপরে দিয়ে, তারপরে ভারতের উপর দিয়ে কত 709 কিমি প্রবাহিত হয়েছে, মানে ভারতের 709 কিমি ভারতে আছে এই সিন্ধু নদীটা। ক্লিয়ার? কত কিমি তাহলে নদীটা কত বড়? নদীটা হচ্ছে 880, ভারতে আজ কতটা আছে 709 কিলোমিটার। করাচির নিকট আরব সাগরে পতিত হয়েছে। তাহলে সিন্ধু পাকিস্তানে যে ঢুকছে, পাকিস্তানে করাচি থেকে ডাইরেক্ট আরব সাগরে এই নদীটা কিন্তু মিশে যাচ্ছে। ঠিক আছে? সিন্ধুর উপনদী কি সৈয়দ কাশ্মীরের মধ্যে সিন্ধুর সঙ্গে মিলিত হয়েছে। সৈয়দ একটা উপনদী আছে সিন্ধু, যেটা কাশ্মীরে মিলছে সিন্ধু নদীর সাথে। ঠিক আছে? সৈয়দ নাম সেটি ভেরি ইম্পর্টেন্ট। সিন্ধু বা ইন্দাস নদীর প্রধান যে 5টি উপনদী আছে, সিন্ধু বা ইন্দাস নদীর প্রধান 5টা উপনদী কি কি আছে এটা মনে রাখতে হবে। ঝিলিম, চেনাব, রবি, আর তারপরে যে সতলেজ। তার মধ্যে কি সতলেজ ও সত্তুদ্রি দীর্ঘতম। তাহলে সতলেজ ও সত্তুদ্রি কি সব থেকে বড় দীর্ঘতম একটা উপনদী। এমনকি সিন্ধু ভারতীয় সীমানায়, তাহলে এমনকি সিন্ধুর চেয়েও, সিন্ধু নদীর সীমানায় যতটা আছে 709 কিমি আছে তো, কিন্তু এই সতলেজ যে উপনদীটা সেটা সিন্ধুর চেয়েও বেশি আছে ভারতে। ক্লিয়ার? সতলেজ বা কি ও ইন্দাস নদী দুটি কি তিব্বতের চীন থেকে উৎপত্তি। তিব্বত চীন রেখে দিয়েছে এখন, এটা কিন্তু চীন দখল করলে যে চীনের এখন হয়ে আছে। এই ইন্দাস বা সতলেজ নদীটি কোথায় সৃষ্টি হয়েছে? তিব্বতের চীন থেকে উৎপত্তি। ঠিক আছে? ঝিলাম বাকি বিতস্তা কাশ্মীর থেকে উৎপন্ন হয়েছে। ক্লিয়ার? বিতস্তা কাশ্মীর থেকে উৎপন্ন হয়েছে। চেনাব দরকার নেই অতটাই, আমি তাহলে ইম্পর্টেন্ট পয়েন্ট গুলি পড়বো। বিয়াস একমাত্র নদী যেটি ভারতের মধ্যে সীমাবদ্ধ, অর্থাৎ ট্রান্সবাউন্ডারি রিভার নয়। মানে তার মধ্যে কি তার একটা এমন নদী কি আছে, বিয়াস এমন একটা নদী ভারতের উৎপত্তি, ভারতের শেষ। ক্লিয়ার? বিয়াস ও সতলেজ এই দুটি নদী কাশ্মীরের ভিতর দিয়ে যায়নি। ঠিক আছে? দুটো নদী কিন্তু কাশ্মীরের ভিতর দিকে যায়নি। ক্লিয়ার? 1960 সালে সিন্ধু চুক্তি অনুসারে বিয়াস, রবি ও সতলেজ জলপ্রবাহ নিয়ন্ত্রণে ভারতের হাতে থাকে। 1960 সালে যে চুক্তিটা করেছিল সিন্ধু নদীতে, যে চুক্তিটা রিসেন্ট বাতিল হয়ে গেল, সেই চুক্তি অনুযায়ী কি বলা হয়েছিল যে এই যে বিয়াস, রবি, সতলেজ জলপ্রবাহ গুলো কি টোটালি ভারতের হাতে থাকবে, পাকিস্তান কোনো কিছু হাত দিতে পারবে না। আর ইন্দাস, চেনাব এবং ঝিলিমের জলপ্রবাহ নিয়ন্ত্রণে যায় পাকিস্তানের হাতে। আর ইন্দাস, চেনাব তারপরে ঝিলিমের যে জলপ্রপাত গুলো এগুলো পুরোপুরি হ্যান্ডেল করছে পাকিস্তান। ঠিক আছে? ড্যাম বলছে ঝিলিমের উপর অবস্থিত, উড়ি ড্যামটা ঝিলিমের উপরে অবস্থিত। ঝিলিম বলতে কি নিয়ম বা কিষান, গঙ্গা, ঝিলিম, বিতস্তা নদী। ঠিক আছে? এটাকে উড়ি ড্যামটা পুরোপুরি আছে। ড্যাম, তারপরে বাগুলহার ড্যাম, ডালহস্তি জলবিদ্যুৎ গড়ে উঠেছে চন্দ্রভাঙ্গা ও চেনাবের উপর। সব ক্লিয়ার? যেভাবে পয়েন্ট করে আছে এটা ক্লাস 1 ছিল, বুঝিয়ে যাবে। পয়েন্ট করে রেখেছি, এত সোজা কথায় পয়েন্ট করা আছে। ঠিক আছে? বিপাশা বাকি বিয়াসের উপর ড্যাম, জলবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত। এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি মার্ক করে রেখেছি। ন্যাশনাল বাঁধ, ঝাঁকি ড্যাম সত্তুদ্রি বা সতলেজ নদীর উপরে গড়ে উঠেছে। ক্লিয়ার? আমাদের এই যে ঝিলিম, ঠিক আছে, ইন্দাস, রাভি, ঠিক আছে, বিয়াস, সাঁতার। ঠিক আছে? এটা কিন্তু মুখস্থ রাখতে হবে, মুখস্থ আমরা দেখে রাখলে হবে, একটু দেখে রাখলে নিজে যদি বুঝতে সুবিধা। উত্তর ভারতে আরেকটি কিন্তু ফেমাস নদী যেটা আমাদের দিকে গেছে কিন্তু হচ্ছে কি গঙ্গা নদী। ভেরি ইম্পর্টেন্ট নদী। কোশ্চেন আইছে, প্রচুর আইছে, প্রত্যেক মানে যতবারই পরীক্ষা ততবারই কোশ্চেন এরকম আইছে গঙ্গা নদীর থেকে। ক্লিয়ার? খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যত স্টার্ট দেবো ততটাই কম। গঙ্গা কি ভারতের দীর্ঘতম নদী, ভারতের বড় নদীকে গঙ্গা নদী। গঙ্গা নদীর মোট দৈর্ঘ্য কত? 2510 কিলোমিটার। এর মধ্যে 2017 কিলোমিটার ভারতে প্রবাহিত হয়েছে। 2510 কিন্তু 2017 ভারতে কিন্তু আছে। কুমায়ুন হিমবাহের কি গঙ্গোত্রী হিমবাহের গোমুখ নামে গুহা থেকে ভাগীরথী নামে উৎপন্ন হয়েছে। উৎপত্তি গঙ্গার হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ নামের গুহা থেকে ভাগীরথী নামে উৎপন্ন হয়েছে। গঙ্গার নামটা গেলে প্রথমে কি হয়েছে, যেখানে উৎপত্তি সেখানে কি বলে গঙ্গাকে?
ভাগীরথী, দেবপ্রয়াগ, ঠিক আছে, মন্দাকিনী, আলতাকানন, মিলিত স্রোত ভাগীরথীর সাথে মিলিত হয়ে তার নাম নিয়ে প্রবাহিত হয়েছে। তাহলে কি বোঝাচ্ছে? কতগুলো নদী একসাথে মিলিত হচ্ছে। দেবপ্রয়াগে কি মন্দাকিনী, বলছে মিলিত স্রোত ভাগীরথীর সাথে তিনটা নদী একসাথে মিশছে, এরপরে যে জলটা হচ্ছে সেটাকে আমরা গঙ্গা বলছি। রুদ্রপ্রয়াগে ও কি আলতাকাননের সাথে মিলিত হয়েছে রুদ্রপ্রয়াগে, ঠিক আছে। আমাদের দেখতে পাচ্ছি আমরা আমাদের এটা গঙ্গা, যমুনা, এই যে ভাগীরথী আসছে, এই যে এখান থেকে আমাদের আলকাননে মিশছে, তারপরে কি মন্দাকিনী দুটো মিশছে এখানটাতে, ভাগীরথী মিশছে এখানটাতে, সঙ্গমস্থলে মিশছে, জায়গায় আসছে, এখানটার থেকে আমাদের কি হয়ে গেল, এখান থেকে দেবপ্রয়াগ মিলনস্থল থেকে দেব গঙ্গা বেরিয়ে যাচ্ছে আমাদের। এদিকে কিন্তু যমুনা নদী দেখা যাচ্ছে এদিকে। আমরা ভাগীরথীর উপর তৈরি ড্যামে, ঠিক আছে, বলছি কি কোটেশ্বর ড্যাম অবস্থিত। ভাগীরথীর উপরে যে তৈরি ড্যামটা আছে ড্যামে, সেখানে কোটেশ্বর ড্যামটা অবস্থিত। গঙ্গোত্রী থেকে হরিদ্বার পর্যন্ত 320 কিমি গঙ্গার উচ্চ পার্বত্য ভর্তি। 20 কিমি, খুব বানা আছে ওখানে জল, বুঝতে পেরেছি, ঠিক আছে। থেকে গঙ্গোত্রী থেকে যেখান থেকে সৃষ্টি হচ্ছে সেখান থেকে হরিদ্বার থেকে গঙ্গা সরে ফোন আইছিল একটা কি গঙ্গার সমভূমিতে আবর্তন হয়ে গেছে, সমভূমিতে চলে গেছে। গঙ্গা এলাহাবাদের নিকট গঙ্গার প্রধান উপনদী যমুনার সাথে মিলিত হয়েছে। এলাহাবাদের নিকট গঙ্গার যে প্রধান উপনদী হয়েছে যমুনা, তার সাথে মিলিত হয়েছে, ঠিক আছে। নামে পরিচিত এই স্থানে 3টি নদীর সঙ্গম, গঙ্গা, যমুনা ও সরস্বতী। কি বুঝাচ্ছে? আমরা দেখলাম এই রিসেন্ট আমরা দেখলাম প্রয়াগরাজ, আমাদের প্রয়াগে চান করা, ঠিক আছে। তো এই প্রয়াগ সেই যে জায়গা থেকে বলা হচ্ছে কোথায়, তাহলে এই প্রয়াগটা কোথায়? এখানে 3টা নদী মিলছে এলাহাবাদের কাছে নিকটে, ঠিক আছে। গঙ্গা উপনদী যমুনার সাথে মিলছে, এখানে 3টা নদী কি কি না, গঙ্গা, যমুনা, সরস্বতী, ত্রিবেণী বলছে, ত্রিবেণী সঙ্গম এখানটা। এখানে প্রতি 12 বছর অন্তর বসে কুম্ভ মেলা। কুম্ভ মেলা এখানে প্রতি 12 বছর অন্তর বসে, ক্লিয়ার। এখানে মহাত্মা গান্ধী অস্তিত্ব বিসর্জন দেওয়া হয়েছিল, ইতিহাসের জন্য ইম্পর্টেন্ট। কোথায় মহাত্মা গান্ধীর অস্তিত্ব দিয়েছিল? অস্তিত্বে বিসর্জন বোধহয়। আমি কিন্তু ভূগোলের নোটস করছি, কিন্তু যেখানে ভূগোলের থেকে যদি ইতিহাসে কিছু কোয়েশ্চেন করানো যায়, আমি সেই জায়গাটাও কিন্তু টপিকটা তুলে ধরেছি এই নোটসে। খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই নোটস। এই নোটসে যদি তোমাদের পিডিএফ দরকার হয়, তোমরা পিডিএফ এর জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার তোমার ডেসক্রিপশনে পেয়ে যাচ্ছ, ওইখান থেকে আমাকে হোয়াটসঅ্যাপে শুধু লিখে দেবে পিডিএফ বলে লিখে দেবে। আর যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে চাও, তাহলে আমাকে হোয়াটসঅ্যাপের নাম্বারে মেসেজ করে লিখবে গ্রুপ, লিখবে, তাহলে আমাকে পেয়ে যাবে, ওখানে অ্যাড হয়ে যেতে পারবে, ঠিক আছে। নাম্বার ডেসক্রিপশনে পেয়ে যাবে। গঙ্গার নিম্নগতি রাজমহল পাহাড়ের কাছে পশ্চিমবঙ্গে প্রবেশ করে দূর প্রবাহিত হয়ে মুর্শিদাবাদ জেলার ধুলিয়ানের কাছে ভাগীরথী ও পদ্মা নামে 2টি শাখায় বিভক্ত হয়ে গেছে, ক্লিয়ার। গঙ্গা নিম্নগতি রাজমহল পাহাড়ের কাছে পশ্চিমবঙ্গে প্রবেশ করে কিছু দূর প্রবাহিত হয়ে মুর্শিদাবাদ জেলায় কি হয়েছে, ধুলিয়ানের কাছে ভাগীরথী ও নামে 2টি শাখায় বিভক্ত হয়েছে গঙ্গা নদীটা। কি পদ্মা নদী কোথায় চলে যাচ্ছে? পদ্মা নদী চলে যাচ্ছে আমাদের বাংলাদেশ। পদ্মা যেখানে বাংলায় বলছি না, পদ্মা নদী, পদ্মা রিলিজ, সেটা কোথাকার না, সেটা আমাদের গঙ্গাই সেটা। দুটো ভাগ হচ্ছে, একটা যমুনা হয়ে যাচ্ছে করে গঙ্গা আসছে, দুটো ভাগ হচ্ছে, একটা যমুনা, এটা যদি যমুনা হচ্ছে, এটা পদ্মা, এটা বাংলাদেশে ঢুকে যাচ্ছে, ইয়ার দিকে ঢুকে যাচ্ছে, ঠিক আছে। ব্যাপারটা এই পদ্মা বাংলাদেশে প্রবাহিত হয়ে যমুনার সাথে মিলিত হচ্ছে, তাহলে পদ্মা নদীটা আবার কি করছে, বাংলাদেশে ঢুকছে, তো আবার নদীটা এরকম করে কাটিং করে যমুনার সাথে মিলে যাচ্ছে, ক্লিয়ার। এরপর কি হচ্ছে, এরপর পদ্মা যমুনা মিলিত হয়ে বলছে কি মেঘনার সাথে মিলিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হচ্ছে, বঙ্গোপসাগরে গঙ্গা মিশে যাচ্ছে, ঠিক আছে। দেখি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ থেকে হুগলি জেলা পর্যন্ত গঙ্গা ভাগীরথীর সাথে প্রবাহিত হয়। তাহলে হুগলি দিকে কি গঙ্গা থেকে হুগলি পর্যন্ত আছে বেঙ্গলে, ঠিক আছে। হুগলি জেলার থেকে ভাগীরথী, গঙ্গা, হুগলি নদীর নাম নিয়ে বঙ্গোপসাগরে পতিত হচ্ছে। গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনার বদ্বীপ পৃথিবীর মধ্যে বৃহত্তম বদ্বীপ, ক্লিয়ার। ডেল্টা বদ্বীপকে ইংলিশে বলে ডেল্টা। গঙ্গা, ব্রহ্মপুত্র আর মেঘনা নদীর যে বদ্বীপটা আছে না, সেটা কিন্তু গোটা পৃথিবীর মধ্যে সব থেকে বড় বদ্বীপ একটা।
দেখতে পাচ্ছি গঙ্গাধার, বেঙ্গলের ম্যাপটা তো আমি বুঝিয়ে দিয়েছি এখানে। এই যে গঙ্গা ঢুকছে আমাদের মালদা হয়ে ঢুকছে, কিন্তু প্রত্যেক ইয়াতে হয়ে দক্ষিণ চব্বিশ পরগনা হয়ে মিলিয়ে যাচ্ছে, ঠিক আছে, পাচ্ছে। এটা হচ্ছে, আর এদিকে একটা চলে যাচ্ছে পদ্মাটা, এদিকে ঢুকে যাচ্ছে আমাদের পদ্মা, বাংলাদেশে ঢুকছে, ঠিক আছে। তার জন্য আমি দেখে দিচ্ছি যাতে তোমার আরো বুঝতে সুবিধা হয়। গঙ্গার বাম তীরস্থ উপনদীগুলো কি? রামগঙ্গা, গোমতী, ঘগড়া, ঠিক আছে, গন্ডক, কাশী উল্লেখযোগ্য, ঠিক আছে, কাশী উল্লেখযোগ্য গঙ্গা, ঠিক আছে। গঙ্গার ডান তীরস্থ উপনদীগুলো কি? দক্ষিণ দিক দিয়ে এসে গঙ্গাটা মিলিত হয়েছে, ঠিক আছে। উল্লেখযোগ্য কি ডান তীরস্থ উপনদীগুলো কি হলো কি? সন, যমুনা, তামাশা, পুনপুন ইত্যাদি, ঠিক আছে, এই নদীগুলো। গঙ্গার তীরে কলকাতার নবদ্বীপ, পাটনার বারাণসী, এলাহাবাদ, কানপুর, হরিদ্বার প্রভৃতি শহরে তীর্থকেন্দ্র অবস্থিত। তাহলে এইগুলো হচ্ছে তীর্থকেন্দ্র, গঙ্গা নদীর উপরে তীর্থকেন্দ্রগুলো অবস্থিত, ঠিক আছে। এখানে আমি পয়েন্ট করে এটা বলে দিয়েছি যে গঙ্গা কি উচ্চগতি কি বলছে থেকে হরিদ্বার, কি বলছে দেখি, মধ্যগতি কি হরিদ্বার থেকে পশ্চিমবঙ্গ, আর নিম্নগতি মুর্শিদাবাদ থেকে গঙ্গাসাগর মোহনা। গঙ্গাসাগরের বেলা আমাদের পশ্চিমবঙ্গে হয়, যেটা বছরে একবার। একটা প্রবাদই আছে, সব তীর্থ বারবার, গঙ্গাসাগর তীর্থ একবার, হচ্ছে গঙ্গাসাগরের মেলা, ক্লিয়ার। গঙ্গার তো এগুলো কি পাচ্ছি আমরা? গঙ্গা কি প্রধান উপনদী যমুনার যমুত্রী হিমবাহ থেকে উৎপন্ন হয়ে এলাহাবাদ প্রয়াগে এসে ডান দিকে পতিত হয়েছে, ঠিক আছে। এবারে ইম্পর্টেন্ট গঙ্গাটা, তার জন্য আমি এত পয়েন্ট আছে এখানে। এখান থেকে প্রচুর কোশ্চেন আছে, আমার বলেই দিচ্ছি ভর্তি। এই চ্যাপ্টার থেকে প্রচুর কোশ্চেন আছে এবার গঙ্গা নদী, বাতোয়া, ক্যান প্রভৃতি যমুনার উল্লেখযোগ্য উপনদী। যমুনার তীরে অবস্থিত ভারতের রাজধানী দিল্লি, ক্লিয়ার। চম্বল নদী মধ্যপ্রদেশ থেকে উৎপন্ন হয়ে রাজস্থানের মধ্য দিয়ে উত্তরপ্রদেশের যমুনার সাথে মিলিত হয়েছে। শহর কি? চম্বলের তীরে অবস্থিত। গান্ধী সাগর ড্যাম, রানা প্রতাপ সাগর ড্যাম, জহর সাগর ড্যাম চম্বল নদীর উপর উপস্থিত। এখান থেকে এটা মনে রাখতে হবে, সন নদী দক্ষিণ দিক থেকে কি? সন নদী দক্ষিণ দিক দিয়ে এসে উত্তরে ডানপুরে গঙ্গার সাথে মিলিত হয়ে মধ্যপ্রদেশের ইনপুর ব্যারেজে নদীর উপর অবস্থিত, ঠিক আছে। এগুলো কিন্তু মুখস্থ করতে হবে তোমাদেরকে। উপনদী কি? সরজু নদীর তীরে অযোধ্যা কিন্তু আছে। আবার প্রায় বলছে কি গতিপথ পরিবর্তন করে, কাশী প্রায় গতিপথ তার পরিবর্তন করে, প্রচুর ক্ষয়ক্ষতি করে বলে বিহারের দুঃখ বলা হয়। কি বলে? বিহারের দুঃখ নদী কাশী নদীটা আমাদের বেঙ্গলের। আমি কোশ্চেনটা বলে কমেন্টে বলবে, তারপরে আমাদের পশ্চিমবঙ্গের দুঃখের নদী কাকে বলা হয়। বিহারের দুঃখের নদী পেয়ে গেলাম কাশী। ব্রহ্মপুত্র নদী, ঠিক আছে। আমি ম্যাপের দ্বারা কিন্তু বুঝিয়ে দিয়েছি ব্রহ্মপুত্র, ঠিক আছে, দেখে নেবে তোমরা। নদী কিন্তু মানস নিকটবর্তী কি হিমবাহ থেকে উৎপত্তি। এই ব্রহ্মপুত্রটাই কিন্তু চায়নার থেকে ডাইরেক্ট দেওয়া হচ্ছে। তিব্বতের ব্রহ্মপুত্রকে চিলে ইয়ারনাও, জাম্মু, অরুণাচল প্রদেশের বিহার বোডো ভাষায় কিন্তু বুরুং ভুতুর এবং বাংলাদেশের যমুনা বলছে। তাহলে এই নদীটা চীনে আসছে, চীন হয়ে ইন্ডিয়া ঢুকছে, দ্বীপ বাংলাদেশ। ব্রহ্মপুত্র কি ভারতের অরুণাচল প্রদেশে নাম চোয়াগাড়া কাছে নামে প্রবেশ করছে। আসাম আর সৌদির কাছে দিহিং নদীটি এর সঙ্গে মিলিত হয়ে ব্রহ্মপুত্র নামে পরিচিত। ঠিক আছে, ধুবড়ি কিছু দূরে দক্ষিণ মাইলের হয়ে বাইরে হয়ে ব্রহ্মপুত্র নদ যমুনার কাছে মিলিত হয়ে কি করছে? মিলিত হয়ে প্রবেশ করছে এবং পরিবেশ পদ্মার কাছে মিলে এসে বঙ্গোপসাগরে মিলছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো একটু দেখে নেবে। তবে ভূপেন কি হাজারিকা সেতু বা ঢোলা সদিয়া সেতু হলে কি আসাম রাজ্যের নদীর উপর নির্মিত একটি সেতু, ভারত তথা দক্ষিণ এশিয়ার দীর্ঘতম সড়ক সেতু। ক্লিয়ার? বুঝা গেল? এটা একটু পরে আমি কমেন্টে এটা বলে দেবো, ঠিক আছে, বা গ্রুপে। আমার ঠিক জানা নেই। সব থেকে বড় সেতুর নামটা কি? ভূপেন হাজারিকা সেতু, এটা আসামে আছে। এই সেতু প্রতিবেশী দুই রাজ্য আসাম আর অরুণাচল প্রদেশকে যুক্ত করছে। তাহলে এই সেতুটাই কিন্তু আসাম আর অরুণাচল প্রদেশকে করেছে। এবারে আসছে দক্ষিণ ভারতের নদ নদী, যেটা আমরা পরের দিনে পড়াবো। আজকে
পড়েছি, তাহলে পরের নেক্সট ক্লাসে আমরা দক্ষিণ ভারত পড়বো, তাহলে আমাদের ভারতের নদ নদী শেষ নেই। তো গাইস, আমাদের এক্সামপুর চ্যানেলে আর তোমাদের স্বাগতম জানাই। যারা নতুন আছে তারা প্লিজ আমাদের এক্সামপুর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ারও করো। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপও একটা আছে, যে গ্রুপে জয়েন হওয়ার জন্য কিছু নয়, আমাদের ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানে আমাকে নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করবে, দিয়ে লিখবে গ্রুপ, শুধু হোয়াটসঅ্যাপে। যদি কল করে দেয় কিন্তু সে অ্যাড হবে না, লিখবে গ্রুপে অ্যাড হয়ে যাবে। আর যদি এই পিডিএফটা তোমার চাই তো পিডিএফ লিখবে, নাম্বারটাই পিডিএফ পেয়ে যাবে। আজকের ভিডিও এইটুকুই, পরের ভিডিওতে টাটা বাই বাই, গুড নাইট।